তেল পাবদাটা গ্যাস থেকে নামিয়ে ভাগ করতে করতে দই ইলিশের ঢাকা সরিয়ে মাছগুলো আর একবার উল্টে দিল মেনকা। মটনটা বাটিতে গুছিয়ে তুলে নিয়ে ফুটতে থাকা দই ইলিশের গন্ধটা নিল একবার। হয়ে গেছে, এবার শুধু আমের চাটনি, ব্যাস কমপ্লিট। সেই ভোর 5টায় উঠে স্নান পুজো সেরে রান্না শুরু করেছে মেনকা। একটু হাঁপিয়ে উঠেছে যেন, এখন আর অভ্যেস নেই আর। গৌরী বারণ করেছিল, বলেছিল আমি করে দিচ্ছি। রাজি হয়নি মেনকা। বছরে এই একটি দিন সে রান্নাঘর ছাড়তে নারাজ। জামাই যে তার হাতে খেতে ভালোবাসে সেই তার কাছে বড় আনন্দের। তাই এই ষষ্ঠীর দিন একটু কষ্ট হলেই বা। রুদ্র অবশ্য এত পদ করতে বারণ করে, তবে খাবো না করেও খেয়ে নেয় সব চেটেপুটে। বেচারা বাইরেই তো খায় বেশিরভাগ দিন। মাসিমণি, তোমার ফোন অনেকক্ষণ বাজছে। বেশ বিরক্ত হয়েই গৌরীর দিকে তাকায় মেনকা। এখন আবার কে ফোন করলো? তুই তৈরি হোসনি? জাহ্নবীদি ফোন করেছে। ওহ, তুই যা, শাড়িটা বের করে এসেছি পরে নে। আজকেও যদি এলো ঝেলো হয়ে থাকিস তো কুরুক্ষেত্র করব গৌরী। আর ভুলোর মাকে একবার ফোন করে দেখ, রাজ্যের বাসন পড়ে আছে, দয়া করে এসে মেজে দিয়ে আমায় উদ্ধার করুক। ফোনটা ধরেই ওপার থেকে মেয়ে জাহ্নবীর ঝাঁঝালো গলা পেল মেনকা। তুমি জানো আমি এই সময় ফোন করি? ফোনটা কাছে রাখো না কেন? তোমায় তো আজ ফোন করতে বারণ করেছিলাম। ওহো, আজ তো কাঙালি ভোজন। ভদ্রভাবে কথা বলো জাহ্নবী। বাড়িটাকে পুরো অনাথ আশ্রম করে ছেড়ে দিলে মা। বাড়িটা আমার, তাই চয়েসটাও আমার। তুমি যেমন তোমার নিজের জীবন করেছো। জন কিন্তু রুদ্রর থেকে 1000 গুণ বেটার মা। হলেই ভালো। রুদ্র এখন তোমার জামাই নেই, এটা তুমি কবে বুঝবে? প্রতিবার জামাই ষষ্ঠীতে ওকে গেলাও কেন? আমি খুব ব্যস্ত আছি জাহ্নবী, কাল ফোন করব, রাখছি। এত দামি ঢাকায় কেন আনলে রুদ্র? আমি আর বাইরে কোথাও যাই না। আপনার পছন্দ হয়নি মা? খুব পছন্দ হয়েছে। এই গৌরী, কাঁচা আমের শরবতটা নিয়ে আয়। কোথায় গেলি? এত ব্যস্ত কেন হচ্ছেন মা? ব্যস্ত আর কি, এইটুকু তো। গৌরীটা গেল কোথায়? ওহ, এই মেয়ের জন্য চিন্তা করে করে শেষ হয়ে যাচ্ছি। তবু তুমি পাশে ছিলে বলে দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি ওর ডিভোর্সটা করাতে পারলে। মেয়েটার কপালই খারাপ। যা অত্যাচার সহ্য করেছে শ্বশুরবাড়ি, ওর গায়ে মারে সেই কালশিটেগুলোর কথা ভাবলে আমার। থাক না মা, এসব পুরনো কথা। ও যে বেঁচে গেছে এই যথেষ্ট। হ্যাঁ তাই, ওর বিষয়ে তোমায় কয়েকটা কথা বলার ছিল রুদ্র। আমি ভাবছি আমার প্রপার্টি যেটুকু আছে আমি ওর নামে করে দেব। কি বলছেন মা? কেন বাবা, এ কথা ঠিক, ও আমার বাড়ির কাজের লোকের মেয়ে, কিন্তু ছোটবেলা থেকে আমি তো ওকে নিজের মেয়ের মতোই দেখে এসেছি। মেয়ের থেকে কম ভালোবাসিনি। জানি মা, কিন্তু আপনি জাহ্নবীকে কি এই কথা জানিয়েছেন? ও কি আমার গার্জেন? দেখো রুদ্র, জাহ্নবী আমার নিজের মেয়ে বলেই ওর সমস্ত অন্যায় ব্যভিচার ক্ষমা করে দিয়ে ওকেই সব দিয়ে যাব এমন মা আমি নই। তুমি ব্যবস্থা করো বাবা, গৌরীকেই আমি সব দেব। হ্যাঁ, আর একটা কথা, মানে। শরবত হাতে গৌরীকে ঢুকতে দেখে থমকে গিয়ে প্রসঙ্গ পাল্টে নিল মেনকা। এই যে এতক্ষণে শরবত হলো, এখন তুই এখানে একটু বস, আমি ওদিকটা একটু দেখি। গৌরীকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ঝট করে চলে গেল মেনকা। উফ, মাসিমণির যে কি করে! এমনিতেই রুদ্রর সামনে কেমন একটা অপ্রস্তুত লাগে গৌরীর। কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আজ থেকে তো নয়, এই যে একটা সংকোচ লজ্জা, সে তো সেই প্রথম দিন থেকেই। সেই জাহ্নবীদির বিয়ের দিন ছুটে বর দেখতে সে দেখে ছিল বর বেশে রুদ্রকে, যেন সত্যিকারের মহাদেব। দেখে চোখ জুড়িয়ে যায় একেবারে। তখন গৌরীর এইচএসের রেজাল্ট বেরিয়েছে সবে। অষ্টমঙ্গলায় এসে রেজাল্ট দেখে অবাক। রুদ্র বলেছিল, বাহ গৌরী, তোমার এত ভালো রেজাল্ট, ভেরি গুড, ক্যারি অন। তোমার ব্রাইট ফিউচার দেখতে পাচ্ছি। আর ব্রাইট ফিউচার! কলেজে ভর্তি হওয়ার বছরখানেকের মধ্যেই মায়ের হঠাৎ মৃত্যু গৌরীর ব্রাইট ফিউচারের কালি ঢেলে দিল। গৌরীর মা এই বাড়িতে রাত দিনের লোক হিসেবে কাজ করত। গৌরী হওয়ার পর থেকেই, ছোট থেকেই গৌরী এই বাড়িতেই মানুষ।
মাসিমণি আর মেসোমশাই তাকে বড্ড ভালোবাসতেন। তাদের অনুগ্রহে পড়াশোনা শেখা। তাকে শুধু পছন্দ করতো না জাহ্নবী। জাহ্নবী আসলে ওই রকমই, বদমেজাজি, দাম্ভিক প্রকৃতির। হাসি খুশি প্রাণোচ্ছল, রুদ্রের একেবারে বিপরীত। ওদের বিয়ের পর থেকে কয়েকবার রুদ্রকে এ বাড়িতে আসতে দেখেছে গৌরী। প্রতিবারই বুঝতে পেরেছে রুদ্র ভালো নেই। আর তারপর তো গৌরীর জীবনে বিনা মেঘে বজ্রপাত। রোজের মতো সব কাজ সেরে খাওয়া দাওয়া করে একদিন ওর মা ঘুমাতে গেল, আর উঠল না। মা মারা যেতে বাবা নামক মানুষটাকে প্রথম দেখল গৌরী। এই মানুষটা দ্বিতীয় বিয়ে করে গৌরী সমেত ওর মাকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে। এখন মা মারা যেতে এরকম জোর করে গৌরীকে নিয়ে গেল তার বাড়িতে। গৌরী বুঝতে পারছিল তার দুঃখের দিন শুরু হলো। বাবার বাড়িতে প্রাণপাত পরিশ্রম করেও হলো না। সৎ মা একদিন জানালো, কয়েকটা বাড়ি কথা বলে রেখেছি, কাল থেকে বাসন মাজতে যাবি। বাসন কেন মাজবো মা? আমি তো লেখাপড়া জানি। যদি টিউশন বা ওসব ফুটানি ছাড়ো তো বাপু। মা তো ফুটানি ছাড়া আর কিছু শেখায়নি। এবারই সবাই বাসন মাজে, তুমিও তাই করবে। বাবাটি আরেক কাঠি ওপরে। কিছু টাকার বিনিময়ে এক মাতাল লম্পট রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিল গৌরীর। এইবার নরক দর্শন করলো গৌরী। তার বর একটা নরখাদকের থেকে কিছু কম না। তার সাথে গালি গালাজ, মদ খেয়ে এসে মারধর সবই চলছিল। একদিন পশুটা এসে জানালো, এবার কিছু রোজগার করতে হবে যে। কি করব? বাসন মাজবো? আহা, তা কেন? অমন সুন্দর চেহারা থাকতে বাসন কেন মাজবে? কেঁপে উঠেছিল গৌরী, প্রতিবাদ করেছিল, আর তার ফল হয়েছিল মারাত্মক। অত মার খাওয়ার পরও সে যে বেঁচে রইল, এইটাই আশ্চর্য লাগে তার। নাক মুখ থেকে রক্ত ঝরছে, হাত পা মুখ ফুলে গেছে, সারা শরীরে অসহ্য যন্ত্রণা। তবুও গৌরী ঠিক করলো পালাতে হবেই। কিভাবে যে সেদিন ওই যন্ত্রণাময় শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে মাসিমণির দরজা অবধি এসে পৌঁছেছিল তা ঈশ্বরই জানেন। তাকে বুকে জড়িয়ে শিশুর মতো কেঁদে উঠেছিল মাসিমণি। এদিকেও তখন অনেক ঘটনা ঘটে গেছে। জাহ্নবীর ডিভোর্স হয়ে গেছে। জাহ্নবী একটা খ্রিস্টান লোকের সাথে মুম্বাই চলে গেছে। এই শোক সামলাতে না পেরে মেসোমশাই চলে গেছেন। আর গৌরী শুনে অবাক হয়েছিল যে মেসোমশাই অসুস্থ হওয়ার সময় থেকেই রুদ্রই মাসিমণির দেখাশোনা করে। সেদিনও মাসিমণির ফোন পেয়ে ছুটে এসেছিল রুদ্র। তারপর থেকে তো ডাক্তার, নার্সিংহোম, থানা, পুলিশ, কোর্ট কাছারি সবই সামলানো মাসিমণির পাশে থেকেই। সত্যি মানুষ যে এমন দেবতার মতো হয় তা রুদ্রকে না দেখলে জানতেই পারত না গৌরী। এত কি ভাবছো গৌরী? রুদ্রের এই প্রশ্নে অতীত থেকে এক ঝটকায় বর্তমানে নেমে এলো গৌরী। কিছু না। মানে, সব সময় এত মন খারাপ করে থাকো না। নিজেকে সময় দাও, একটু সব ঠিক হয়ে যাবে। আর পারবো না মা, সত্যি বলছি। এতগুলো মাছ খাওয়ার পর এত মাংস কি খাওয়া যায়? এখন আর মার হাতে রান্না ভালো লাগে না বুঝি? কি যে বলেন, রোজই বাইরে খেতে খেতে মুখ পচে গেছে। এই রান্না তো অমৃত। তা একবার ঘরে রান্না করার একজনকে নিয়ে এলেই তো হয়। দেখতে দেখতে তো 3 বছর তো হয়ে গেল। আমার মেয়ের সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে। আর কতদিন এইভাবে চলবে? মেনকার কথায় বুকটা ধড়াস করে উঠল রুদ্রর। হঠাৎ মা একথা কেন বলছেন? মা কি রুদ্রর মনের কথা কিছু আঁচ করতে পেরেছেন? হতেও পারে। মেয়েরা সব বোঝে। তার নিজের মাকে তো সেই ছোটবেলাতেই হারিয়েছে। বাবাই ছিল একাধারে মা ও বাবা। রুদ্র তখন সবে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পেয়েছে। বাবার রোগ ধরা পড়ল। রুদ্র দুটো হাত ধরে বাবা অনুরোধ করলেন, তুই এবার বিয়ে কর বাবা, তোকে সংসারে দিকে মরতে চায়। সম্বন্ধটা এসেছিল আত্মীয় মারফত। জাহ্নবীর মতো তীক্ষ্ণ সুন্দরীকে দেখে পছন্দ না হওয়ার কারণ ছিল না। ওর উগ্র আধুনিক জীবনযাপন ক্রমশ অসহ্য লাগছিল রুদ্রর। একটা ছোট্ট প্রাইভেট ফার্মে চাকরি করত জাহ্নবী। রোজই অফিস শেষে পার্টি, বেহিসাবি মদ্যপান, অগণিত পুরুষ বন্ধু, এসব পছন্দ করত না রুদ্র। বাবা মারা গেলেন এর মধ্যে। তারপর মনে মনে এরকম প্রশস্তি নিচ্ছিল রুদ্র, কিন্তু তাকে কিছু করতেই হলো না। একদিন জাহ্নবী জানালো সে মুক্তি চায়। আর দেরি করেনি রুদ্র। মিউচুয়াল ডিভোর্স পেতে অসুবিধা হয়নি কোনো। ডিভোর্সের মাস 6 পরে একদিন হঠাৎই মেনকার ফোন পেয়ে অবাক হয়েছিল রুদ্র। ফোনটা ধরতেই ওপাশ থেকে মেনকার অসহায় অনুরোধ ঝরে পড়েছিল, রুদ্র, তোমায় ফোন করার আমার মুখ নেই বাবা, তবু আজ বিপদের দিনেই তুমি ছাড়া আর কারো কথা মনে এলো না। তোমার শ্বশুরমশাই কেমন করছেন, আমি একা কী করব বুঝতে পারছি না। আমি আসছি বলে ফোনটা কেটে ঝড়ের বেগে প্রাক্তন শ্বশুরবাড়ি এসে হাজির।
হয়েছিল রুদ্র। সেই শুরু, টানা 3 দিন ধরে জমে মানুষে টানাটানি করে জাহ্নবীর বাবাকে বাঁচানো গেল না। জাহ্নবী তখন মুম্বাইয়ে। জন বলে যে লোকটার সাথে লিভ ইন করছে তার ছুটি নেই বলে আসতে পারল না। কিন্তু সেই থেকে মেনকা আর রুদ্রের মধ্যে এক অলিখিত মা ছেলের সম্পর্ক তৈরি হয়ে গেল। আর গৌরী, যেদিন মেনকা ফোনে গৌরীর খবর পেয়ে ছুটে এসেছিল রুদ্র, সেদিন সে গৌরীকে চিনতেই পারেনি। গৌরীর ওই ক্ষতবিক্ষত চেহারা দেখে তার বুকের ভেতরটা ফেটে গিয়েছিল যেন। সেদিন মানুষ হিসাবে ওর পাশে দাঁড়িয়েছিল রুদ্র। ক্রমশ মায়া বেড়েছে তারপর। আজকাল মাঝে মধ্যেই মনে হয় গৌরীর মতো একটা মেয়ে যদি তার জীবনে আসতো, তার আগোছালো জীবনটা হয়তো গোছানো যেত। আমার কথার উত্তর দিলে না যে? মেয়ে দেখবো নাকি? তারপর কি হবে? আমি আর একটা বিয়ে করলে জামাই ষষ্ঠীতে আপনার কাছে খেতে আসতে পারবো? তার জন্য তুমি সংসারী হবে না? ওরে ও গৌরী, মিষ্টিটা নিয়ে আয়। আমার কাছে অবশ্য একটা সলিউশন আছে। তুমি আবার আমারই জামাই হয়ে যাও। আপনি কি বলছেন মা? জাহ্নবী তো? আরে ধুর, আমি জাহ্নবীর কথা বলিনি। এই তো আয় তো গৌরী মা। হ্যাঁ, মিষ্টির প্লেটটা এখানে রাখ। এই দেখো রুদ্র, আমি তোমায় এই মেয়ের কথা বলছিলাম। ওর সামনেই বলো, যদি ওকে পছন্দ হয় তো আজই দিন দেখব। কি হলো? এ তো দেখছি দুজনেই লজ্জায় একেবারে কোণে বউ হয়ে গেছে। ও সে আমি আগেই বুঝতে পেরেছি। তাহলে দিনই দেখি। দেখুন, তবে একটা কথা আছে মা। বলো। আপনার প্রপার্টি গৌরীকে দেবেন না। জাহ্নবীকে আমি যতটুকু চিনি, ও এ নিয়ে গৌরীকে অপমান করবে। গৌরীর স্বামী হয়ে আমি সেটা সহ্য করতে পারবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, ওর কোনো অভাব বা অসুবিধা আমি রাখবো না। জীবনে যত কষ্ট ও পেয়েছে তার দ্বিগুণ ভালো রাখার চেষ্টা করব। বেঁচে থাকো বাবা। কী রে গৌরী, কাঁদছিস কেন? একটা কথা আছে, শুনিসনি? শেষ ভালো যার, সব ভালো তার।